তাহলে আসলে তোমার কাছে আমি জানতে চাচ্ছিলাম যে তোমার জীবনের কাহিনী। আমার জীবনের হ্যাঁ, তোমার জীবনের কাহিনী। কারণ আসলে আমার ফ্যামিলির তো যে আমার দাদাদের যে বংশ, এই বংশের ইতিহাস তো এখন মানে শেষমেশ তোমার কাছে আসে ঠেকছে। এই ইতিহাস যদি তোমার কাছ থেকে উদ্ঘাটন না করতে পারি, আলটিমেটলি এটা কিন্তু হারাই যাবে। আমার একটা শেষ ইচ্ছা ছিল এই বিষয়ে অনেকজনকার সাথে, আমার আব্বু থেকে শুরু করে চাচ্চু বেশ কয়েকজনের সাথে আলাপ করছি, কিন্তু আসলে যেগুলো জানতে চাইছি বা আমাদের বংশের যে ইতিহাস সেটা কিন্তু কোথাও জানতে পারিনি। তো তোমার সাথে দেখা করে তোমাকে নিয়ে আসলে তোমার জীবন সংক্রান্ত এই কথাগুলো জানতে জানতে আসলে তোমার পরিবার থেকে শুরু করে তোমার মুক্তিযুদ্ধের ইতিহাস, আসলে তোমার ইতিহাসটা জানতে চাচ্ছি মূলত। তোমার বেড়ে ওঠা থেকে শুরু করে যদি তুমি শুরু করতে। এই এই চেয়ারগুলি টানাটানি করবে না। বাইরে বসবো। না না, বাইরে করবে না, এটা তো বন্ধ করে দিতে হবে। বাইরে করবে না, চেয়ার বাইরে করছো তুমি। এখানে একটা চাবি। আমার জন্ম তো 1948 সালের 1 জুন। আমি ছোটবেলায় গোবর প্রাইমারি স্কুলে পড়াশোনা করতাম। এটা সরকারি। তখন থেকেই সরকারি ছিল? হ্যাঁ তখন থেকেই সরকারি ছিল? হ্যাঁ, তখন থেকে সরকারি। এটা একমাত্র গোবর সরকারি ছাড়া ঝাড়বাড়িটা ছিল। ঝাড়বাড়ি প্রাথমিক বিদ্যালয় আর গোবর সরকারি প্রাথমিক বিদ্যালয়, এই দুটাই ছিল। এখানে আমি ছাত্র হিসেবে খুবই ভালো ছাত্র ছিলাম। 1 থেকে 5 পর্যন্ত আমি প্রথম হয়ে আসি। তারপরে আমি আসলাম দিনাজপুর। দিনাজপুর মিশন স্কুলে ভর্তি হলাম। মিশন স্কুলে ভর্তি হওয়ার পরে এখানে লেখাপড়াটা এত বেশি চাপ, আমি এই চাপটা নিতে পারছিলাম না। আমি পালায় গেলাম। আমার ঘটনা শুরু হলো। আমি পালায় গেলাম একটা অজপাড়া গায়ে। আমি প্রথমে বাড়ি আসছিলাম। বাড়ি যখন আসলাম ব্যাগ ট্যাগ নিয়ে, কিন্তু দাদা আমাকে দেখছে। মাকে জিজ্ঞাসা করলে বাড়ি আসলো কেন? মা বলছে যে ও এখানে পড়বে না। তো ওখানে যদি না পড়ে তাহলে 1 জোড়া গরু আর একটা হাল কিনে দিব, মাঠে কাজ করবে, পড়াশোনা নাই। দুপুরবেলা খাইতে বসছি, মা খাওয়াচ্ছি। মা বলছে, শুনলি তো তোর ভাই কি বলছে? আর তোর ভাইয়ের উপরে তো তোর বাপ কোনো কথা বলতে পারবে না, তুই যা, ভাতটা খেয়ে দে, ব্যাগটা নিয়ে আবার যা। আমি কোনো কথা বললাম না। ভাত খাওয়ার পরে আমি ব্যাগ নিয়ে রওনা হলাম। চিন্তা করতেছি কোথায় যাবো। দিনাজপুর যাবো, এটা একবার কনফার্ম যে আমি দিনাজপুর যাবো। কোথায় যাবো? তো পীরগঞ্জ আসার একটু আগে আমার 2 বন্ধুর সাথে দেখা, প্রাইমারি স্কুলে একসাথে পড়তাম। তবে কি রে, তুই কই যাস? আমি কোথায় যাবো আমি নিজেই জানি না। কোথায় যাবো আমি নিজেই জানি না। কেন বলতে, আমি যখন বললাম দেখো আমি তো দিনাজপুর মিশন স্কুলে পড়তাম, লেখাপড়ার এত চাপ, এই চাপ আমি নিতে পারতেছি না। আর ভাই বলছে যে ওখানে পড়তেই হবে। সেই জন্য আমি এখন উদ্দেশ্যহীনভাবে বেরিয়েছি, কোথায় যাবো জানি না। তখন ওরা বললো যে আমরা যে স্কুলে পড়ি চলো এখানে। তখন বললাম ঠিক আছে, ওদের সাথে গেলাম। এটা হলো জাওরাট। ওইখানে মানে স্কুল শুরু হয়েছে ওই বছরেই, মানে ক্লাস 6 থেকে 8 পর্যন্ত জুনিয়র স্কুল, জুনিয়র হাই স্কুল। জুনিয়র হাই স্কুলের তখনকার হেডমাস্টার ছিল জনাব রিয়াজউদ্দিন আহমেদ। ভদ্রলোক পরে দিনাজপুর জেলা স্কুলের
হেডমাস্টার হয়ে রিটায়ারমেন্ট ঠিক আছে। তো আমি যখন ওইখানে পৌঁছালাম, ওইখানে প্রাইমারি স্কুলের যে টিচার নমস্কার শেষ আজান ছিলেন যেমন, তো বিকালবেলা পৌঁছালাম হাঁটে হাঁটে, যে যোগাযোগ খুব খারাপ, একদম হাঁটা ছাড়া কোনো পথ নেই, মানে পীরগঞ্জ থেকে একদম জামরাট হাটে হেঁটে হাঁটে হাঁটে হাঁটে। পুরোটাই। তারপরে গিয়ে বিকালবেলা পৌঁছালাম, বিকালে দেখি ওইখানে যে প্রাইমারি স্কুলের হেড টিচার আমার পরিচিত আগের, তোর দাদার ক্লাস ফ্রেন্ড ও আচ্ছা। মোহাম্মদ শহীদুল্লাহ নাম। উনি গোবর স্কুলের হেড টিচার ছিলেন, তাহলে আমাকে চেনে, ভালো করে জানে, ছাত্র কেমন সেটাও জানে। তোমার কী ব্যাপার রবি, তুমি? হ্যাঁ স্যার। কেন আসলা? যদি আমি এখানে করবো, বলো কি? তুমি যে দেহাত করে করতে পিছনে, আমি ওখানে করবো না। তখন উনি বললো ঠিক আছে চলো, তোমাকে হেডমাস্টারের বাড়িতে নিয়ে যাবো। ওই মাঠের আমি মাঠের উত্তর পাশে ওনার সাথে কথা বললাম, মাঠের দক্ষিণ পাশে ওই হেডমাস্টারের বাড়ি নিয়ে এলো। উনি বললো যে এই ছেলে ভালো ছাত্র, আমার ছাত্র ছিল, তো ও আমি এখানে করতে চাই, মিশনে করতো ওখানে করবে না, এখানে করতে চাই। কিন্তু যে ওর বাবা মা ভাই এরা কেউ রাজি না, ও পালাই আসছে, এখন ওকে রাখার ব্যবস্থা করে দিতে হবে আর স্কুলে ভর্তি করে দিতে হবে, ও কোনো পয়সা করে দিতে পারবে না। আচ্ছা, ওই সময়টা থেকে তোমার বাবা বেঁচে ছিল না? হ্যাঁ, তোমার বাবার কোনো প্রভাব ছিল না তোমার? কোনো একটা কথা বলার সাহস ছিল না, প্রভাব শুধু না, সাহসই ছিল না তোমার দাদার সাথে কথা বলতে, এত ভয় নাই। খুবই লাগিয়েছিল তো, ওই যে সবাই পাগলা করে থাকে, কোনো কথা বলবে না, ওই তোমার দাদা যা বলবে এটাই হ্যাঁ, এটাই চূড়ান্ত। আচ্ছা, ওনার এই চরিত্রটা আসলো কেমন, মানে অ্যাটিটিউডটা আসলো কিভাবে, গ্রো হইলো কেমন? এটা তো ছোটবেলার থেকে আদরে যত্নে মানুষ হয়েছে। আর ওনারা তোমার বড় দাদা আর তোর দাদা মানুষ হয়েছে নানির বাড়িতে, ও আচ্ছা আচ্ছা। নানির বাড়িতে খুবই আদরের ছিল নানা নানি। ও আমরা তো সে হিসেবে নানানের কোনো আদর পাইনি, নানিই পাই দেখিনি, আমার নানিকে আমি দেখিনি। যাই হোক, তো এই ছিল উনি। তো হেডমাস্টার বললো ঠিক আছে, একটা বাড়ি ঠিক করে দিল, ওই বাড়িতে থাকবে আর স্কুল করবে, টাকা লাগবে না, লজিং টাইপের। লজিং। তারপরে ওইখানে 1 বছর আমি থাকলাম, ওই ক্লাস 6-এ আমি ফার্স্ট হইলাম, ক্লাস 1 থেকে 5 পর্যন্ত ফার্স্ট হয়ে আসছি, আবার 6 এ 6-এ আবার ফার্স্ট হইলাম। তারপরে পরীক্ষার পরে ওই প্রাইমারি স্কুলের হেডমাস্টার বলল রবি চলো তোমাকে বাড়ি নিয়ে যাই। না আমি যাবো না। কেন? ও গেলে আমাকে মারবে। তাহলে এই 1 বছরে টোটালি বাড়িতে না আসা না, আমি কোথায় আছি এটাও জানাবে না, 1 বছর আমি আছি জানেন। বাড়ির কথা মনে করে না, কারোর সাথে দেখা দেখা করার ইচ্ছা নেই? না না, ইচ্ছা থাকলে তো উপায় ছিল না, আমি গেলেই তো আমাকে ধরে মারবে, এই ভয়টা কাজ হচ্ছে। যাই হোক, আমি যাবো তোমার সাথে, নজরুলকে ভয় করতেছে তো আমি যাবো, ওকে আমি বুঝাবো, এতদিন ধরে বাইরে আছে 1 বছর, বাবার মন কি বলে, চলো তোমাকে নিয়ে যাই। এই তখন বুঝায় শুধায় আমাকে নিয়ে আসতো বাড়িতে। তো আমাদের তো ডিসপেন্সারি ছিল তো আমার বাবার ডিসপেন্সারিতে, বাবা বসা দেখছে, আর ভাই মেজো ভাই ওই সময় বাড়ি থেকে বের হয়ে আসতেছে মুখোমুখি। তো ওই শহীদুল মাস্টার আর ভাই কুশল বিমল কেমন আছিস না, একে কোথায় পাইনি এগুলো বলি, তখন বললো আমার কাছে ছিল ওখানে পড়াশোনা করছে। তো ভয়ে তো আসেনি এতদিন, তোমাকে ভয় করতেছে, ওকে তুমি কিছু বলো না। যাই হোক, ভাই আর কিছু বলে নাই, ওনাকে খাওয়াই দাওয়াই বিদায় দিয়ে দিল, উনি চলে গেলেন, আমি থাকলাম। 10-12 দিন পরে ভাই বলতে তুই যা, ওখান থেকে সার্টিফিকেট নিয়ে আয়, ওই যে স্কুলে আমি পড়তেছি
ওইখানে তোকে রাখবো না। তো আমি আমি তখন বললাম যে এরকম তো 1 বছর আমি কোনো পয়সা করি দিইনি, টাকা দিতে হবে, টাকা ছাড়া নেই, দিলে টাকা দিব। ঠিক আছে, টাকা নিয়ে যা, কত টাকা লাগবে নিয়ে যা। তখন 2.5 টাকা বেতন স্কুলে, স্কুল বেতন 2.5 টাকা। যাই হোক, নিয়ে গেলাম, হেডমাস্টার দিবে না, তোমাকে 1 বছর রাখলাম এই কারণে, তুমি এখন সার্টিফিকেট নিতে আসছো, সার্টিফিকেট দিব না, যাও। দিলে তো আমি টাকা দেওয়া সত্ত্বেও না না দিল না, দিল না। মানে ওই যে ভালো ছাত্র হিসেবে হ্যাঁ, নতুন স্কুল নতুন স্কুল। ভালো ছাত্রকে ছেড়ে দিবে, এইটা উনি চাইনি। তারপরে আমি আসে বাড়িতে বললাম যে সার্টিফিকেট দিবে না, সার্টিফিকেট দিবে না, ঠিক আছে। নিয়ে গেল রায়চন্দ্র হাই স্কুল, যেটা এখন, ওটাও মানে ক্লাস 8 পর্যন্ত শুরু হয়েছে। ওখানে গেলাম, ভাই নিয়ে গেল। তো যে যে হেডমাস্টারের দায়িত্বে, মফিজুদ্দিন সম্ভবত নামটা বলে মনে নাই, ভাই পরিচিত, বললো কোনো সমস্যা নাই, আমরা ভর্তি করবো, যেহেতু নতুন স্কুল ভর্তি করবো। ক্লাস 7-এ ওখানে ভর্তি হলাম। ভর্তি হয়ে ক্লাস 7 ওইখানেও আমি ফার্স্ট হইলাম ফাইনাল পরীক্ষায়। এখানে একটা ঘটনা, ইন্টারেস্টিং ঘটনা হলো যে ওই যে হেডমাস্টারের দায়িত্ব ছিল, উনি আমার যে সেকেন্ড বয় ছিল একে খুব পছন্দ করত। তো উনি তাকে বলছিল যে এবার তোমাকে ফার্স্ট হইতে হবে, এবার পরীক্ষায় তোমাকে ফার্স্ট হইতে হবে, রবিকে সেকেন্ড করবা। উনি এবার পরীক্ষায় যে কোশ্চিন, গোটা কোশ্চিন সেটটা তাকে দিয়ে দিয়েছিল, এইগুলো পড়বা, প্রিপারেশন এইভাবে যাও। তারপর যাই হোক, মানে আমার তখন মেধা, এটা আমি নিজেও বুঝতে পারতেছি না যে আমার এত মেধা। আমি একবার দেখলে আমার পড়া হয়ে যায়, হুবহু একদম বলতে পারি যে আমি কী করলাম। এইরকম এই মেধাটাকে আমি ধরে রাখতে পারিনি। যাই হোক, 7-এ ফাইনাল পরীক্ষা দিলাম, ফাইনাল পরীক্ষা দিলে করে ফার্স্ট হয়ে যাওয়া হয়। ও কোশ্চেন পাওয়ার সত্ত্বেও তারপরে তো ফার্স্ট হতে পারে না, সেকেন্ড হয়েছিল। তারপরে ভাই বললো যে তোমাকে এখন এখানে আর রাখবো না, সবাই হাই স্কুলে ভর্তি করা। তো এত মেধাবী হওয়া সত্ত্বেও তুমি খালি ওই দিনাজপুরের মিশন স্কুলের চাপ নিতে পারলো না? পারলাম না কেন? এটা তো এখন না বুঝি জীবনে কি ভুল করছি, কথাটা বুঝছো না, জীবনে কি ভুলটা না করছি সেটা এখন বুঝছি। কেন, তোমার কি মনে হয় যে তুমি তোমার কর্মজীবন নিয়ে হ্যাপি না, বা আরো উচ্চ পর্যায়ে আরো উপরে আমি যেতে পারতাম, আরো উপরে আমি যেতে পারতাম, এটাই হলো আমার ইয়ে। যাই হোক, আমি তারপরে আমি করলাম কি, ঠাকুর হাই স্কুলে আমাকে নিয়ে গেল হেডমাস্টারের কাছে। হেডমাস্টারের কাছে নিয়ে গেলাম, ওই যে কলা বাগানের দিকে চুলকাটা যা নিয়ে গেল ওই হেডমাস্টার, ঠাকুর হাই স্কুলের হেডমাস্টার রুস্তম আলী খান, অত্যন্ত কড়া মানুষ, অত্যন্ত, আমি টিচারও হয়। প্রিন্সিপাল। হ্যাঁ, তারপরে নিয়ে যায়, বললো ভাই ওনার রুমে, চেম্বারে। তো বলছি যে যেহেতু তার সার্টিফিকেট নাই, রানিগুলোরও সার্টিফিকেট দিবে না, কথা বলে না, দিবে না। তো ওই কথাটা ভাই বললো যে এরকম তো সার্টিফিকেট দিবে না, আমি তো নিয়ে আসছি। সার্টিফিকেট দিবে না, সার্টিফিকেট কীভাবে আদায় করতে হয় আমরা জানি, ওটা তো আপগ্রেড স্কুল, তাদের সার্টিফিকেট দিবে না বললে, সার্টিফিকেট যেহেতু সার্টিফিকেট নাই, এই জন্য ওকে একটা টেস্ট পরীক্ষা দিতে হবে, অ্যাডমিশন টেস্ট, 7-এ ভর্তি হবে।
তো আমি খালি বললাম যে আপনার স্কুলে তো ভর্তি পরীক্ষার কোনো নিয়ম নেই। হুম। আমি কিন্তু তখন সাথে সাথে এই কথাটা বললাম। তখন বললো যে অ্যাডমিশন টেস্ট দিতে হবে। আমি বললাম যে আপনার স্কুলে তো অ্যাডমিশন টেস্টের কোনো প্রভিশন নেই, আমার বেলায় কেন? তখন উনি বললো তুমি কি ভয় পাও? না না, ভয় পাওয়ার কথা না, নীতি সকলের জন্য সমান হবে, আমার জন্য আলাদা হবে কেন? এগুলা এই কথাবার্তা ক্লাস 7-এ এত স্পষ্ট হ্যাঁ, আসতে বলতে পারতাম। আমি বলছি, হ্যালো আমি একটু এই কথাগুলোই বলছি যে আমার বেলায় এইরকম কেন? বলছি ঠিক আছে তুমি পরীক্ষা দাও। হ্যাঁ আমি যাচ্ছি এখন আমার ওনার তো সামনে কাজ আছে। টেবিলে বসে কেন নিজে ডাকলো যে একটা কোশ্চিন নিয়ে আসো 7-এর, খাতা নিয়ে এসো। আমি বসলাম, পরীক্ষা দিলাম ওনার সামনে। ওইখানে ইনস্ট্যান্ট পরীক্ষা হয়েছে স্যার। হ্যাঁ, এবারে পরীক্ষা দিলাম, দেওয়ার পরে উনি দেখে ও ছাত্র তো ভালো, ঠিক আছে আমি ভর্তি করে ভর্তি করে তাদের থাকবে কোথায়? ভাই বলল যে থাকবে হোস্টেলে থাকবে। তখন হোস্টেল সুপারকে ডাকলো, সিট আছে না নাই? বলছে না, সিট আছে, দেওয়া গেল। এই তারপরে ভর্তি হয়ে গেলাম, হোস্টেলে থাকা শুরু করলাম। হোস্টেলে আমার নামে 3 জন আমরা, এক নামে 3 জন। এক নামে 3 জন, এখানেও এক নামে 3 জন, এই বিল্ডিং এই বিল্ডিংয়ে এই বিল্ডিংও এক নামে 3 জন। আমি যখন পুলিশে ট্রেনিং করি সান্তায়, সেখানেও এক নামে 3 জন। চিন্তা করতে পারি না যে এই নামটা। যাই হোক, তারপরে ওইখানে একটু মানে ডিরেল হয়ে গেল বলা করে। আমার এক বন্ধু ছিল, নাম হলো সুলেমান আলী, বাড়ি বোদা। ওরা বাপ চাচারা 3 জন, কারো ছেলে পেলে নেই, খালি ওর বাপেরই ওই একমাত্র। এই জন্য মানে বাকি 2 চাচাও, বাপ তো আদর করতোই, বাকি 2 চাচাও আদর করতো। আর ওর দুলা ভাই তখন ঠাকুরগাঁ গার্লস হাই স্কুলের হেড টিচার, সবাই আদর করতো, টাকা পয়সা দিত প্রচুর। একটা রুমে ওরা আমি থাকতাম। আমাকে একদিন বলে, রবিক পয়সা করে নিয়ে চিন্তা করো না, আমার বাক্স খোলা থাকে সবসময়, তোমার যখন যা দরকার হবে ওইখান থেকে দিবা, আমার তো পয়সার অভাব নাই। তুই এই নিয়ে মন খারাপ করিস না, পয়সা থাকবে না, মন খারাপ করবি না, মনে করবি ওইটা তোমার পয়সা। এরকম আমাদের ফ্রেন্ডশিপ ছিল। যাই হোক, ওর এই ওর সঙ্গ থেকে একটু মানে ডিরেল হয়ে গেল পড়াশোনা। তারপরে ওই বন্ধুর কি খবর এখন? মারা গেছে। মারা গেছে। মারা গেছে। কি করতো? অ্যাডভোকেট, ঠাকুরের কোর্টে অ্যাডভোকেট ছিল। সম্পর্ক ছিল শেষ পর্যন্ত? শেষ পর্যন্ত সম্পর্ক মানে আমার চলে আসার পরে আমি যখন পুলিশে ঢুকছি, তারপর থেকে আর তার সাথে আমার দেখা নাই, তার সাথে দেখা নেই। মানে টোটালি? হ্যাঁ, টোটালি মানে ইয়ে হয়ে গেছে। কিন্তু আমি খোঁজ নিতাম, আমি খোঁজ নিতাম। কথা হয়তো ওনার সাথে? কথা হতো না, কথা হতো না, অন্য বন্ধুর মাধ্যমে খোঁজ নিতাম। ঠাকুরগাঁ আরেক বন্ধু আছে আমার, আবাস, এখনো বেঁচে আছে। এই তাকে মাঝে মাঝে টেলিফোন করে খোঁজটা নিতাম, এবং ওই আমাকে সংবাদ দিতে যে মারা গেল, গত বছর, আগের বছর মারা গেল। ও, যাই হোক, তো এই জন্য আমি একটু অন্যভাবে মানে লাইফটা লিড করা শুরু করছিলাম। এরপরে আমার নেশা চাপলো চিত্রজগতে যাওয়ার, সিনেমা। আচ্ছা, নায়ক হওয়ার ইচ্ছে ছিল নাকি? হ্যাঁ নায়ক হওয়ার ইচ্ছে হ্যাঁ। ছিল নাকি? হ্যাঁ, আমি এই দিকে আমার ঝোঁক চাপলো। আমি করতাম কি, ছবি তুলে আমি পাঠাইতাম ঢাকা। তখন চিত্রালী বলে একটা সিনেমা পত্রিকা বাইরে, চিত্রালী সাপ্তাহিক, এই পত্রিকায় আমি ছবি দিতাম।
তো ওই পত্রিকায় আমার ছবি উঠতো। উঠতো, হ্যাঁ, ওগুলা সংগ্রহ করতে নতুন মুখ, ওই ওই এটাই ছিল নতুন মুখ। তো আমাকে এফডিসি থেকে এক পরিচালক চিঠি পাঠায়, এটা হলো 63-তে। তাহলে ওই সময় চেহারা বডি ফিটনেস তো হেভি, তাহলে খুব হ্যাঁ। ভালো ছিল না? ভালো ছিল। ওই অনেকেই বলতো যে সেকেন্ড উত্তম কুমার, বাহ, এইরকম বলতো। খুব চুলের স্টাইল করতাম, কেমন স্টাইল ছিল? ওই উত্তমের মতো স্টাইলটা করতাম চুলে। ও আচ্ছা আচ্ছা। উত্তমের যেমন চুলের স্টাইল ওরকম করতাম। আমার সামনে সবসময় আয়না আর চুল হইতাম সবসময়। আর হোস্টেল সুপার যখনই ভিজিটে আসছে দেখে যে আমি চুল আছে, তো ওই যা রিপোর্ট করতো হেডমাস্টারের কাছে। হেডমাস্টার একদিন তাকে আমাকে বলছিল, এই ইউ আর গোয়িং টু বি এ ডগ, ইউ আর গোয়িং টু বি এ ডগ। পড়াশোনা তো করো না, খালি চুলের স্টাইল করো না, সব রিপোর্ট আমার কাছে আসবে। যাই হোক, এটা কোন ক্লাসের ঘটনা তোমার? 9-10। 9-10? হ্যাঁ। তারপরে মেট্রিকে কোনোরকম করে পাশ করলাম, এই ফার্স্ট হয় স্টুডেন্ট কোনো রকম করে পাস করলো, কোনোরকম করে পাশ করলাম। মানে চিত্র জগতের নেশায় শুরু। হ্যাঁ, চিত্র এই জগতের চিত্র আমাকে ওই যে বললাম যে আমাকে ডাকছিল, আমি গেছিলাম ঢাকা আসছিলাম ওই সময়। আসে আমি দেখা করলাম মগবাজার, ওই ভদ্রলোকের দিয়েছিল মগবাজারে গেলাম ওনার ঠিকানায়। ওই সময় আমার কাছে 20,000 টাকা চাইছিল। আচ্ছা। আমরা দেখেন, আমি ছাত্র মানুষ, আমি 20,000 টাকা পাবো কোথায়? 20,000 টাকা থাকলে কি আমি আর চিত্র জগতে আসার চিন্তা ভাবনা করি? কয় না, তোমরা দিনাজপুরের মানুষ, সব জমিদার। মানে এরা বলে, তোমরা দিনাজপুরের মানুষ, সব জমিদার, 20,000 টাকা দাও, ওইটা তোমার শেয়ার হিসেবে থাকবে। ওই টাকা অভিনয় করে যা পাবাই, এটার লাভ্যাংশ পাবা না, এটা আমি দিতে পারবো না, এটা সম্ভব। ঠিক আছে, মানে তখনকার 20,000 মানে তো কঠিন অবস্থা। অনেক টাকা। যাই হোক, হলো না। তো বাবা যখন শুনছে, তা একদিন বাবা খুব রাগ করলো, তুমি পড়াশোনা বাদ দিয়ে এরকম করতেছ, এই জন্য তোমার রেজাল্ট খারাপ। যাই হোক, ঠাকুরা কলেজে ভর্তি হলাম। ঠাকুরা কলেজে ভর্তি হয়ে ওখানেও হোস্টেলে কিছুদিন থাকলাম, কিছুদিন ওই ইয়েতে মেসে থাকলাম, কিছুদিন আবার লজিং থাকলাম 3 মাস। ইসলামনগরে ওই যে পীর সাহেবের যে ইয়েটা ঠাকুরের, ওইখানে ওই ইয়ের বাড়িতে বনগার একটা ফ্যামিলি থাকতো, ওইখানে বড় ভাই রাত্রি হবে কেমন, ওই বাড়িতে। পরে দেখলাম যে ওই বাড়িতে থাকলে আমার বিয়ে করা লাগবে এখানে, মানে এরকম সিচুয়েশন। ওইখানে যদি আমি তাকে পড়াশোনা করি তাহলে আমাকে বিয়ে করা লাগবে। ওই বাড়ির একটা মেয়ে ছিল, মেয়েটা খুব ডিস্টার্ব করতো আর কি, আসলেই বলে দিই, খুব ডিস্টার্ব করতো। তখন আমি দেখলাম যে না, এখানে থাকা যাবে না। এত এই যে নায়ক হওয়ার ইচ্ছা, এত মেয়ে প্রপোজাল দেয়, প্রেম করা হয় না? না, তখন প্রেম করিনি, প্রেম এই এই ঝোঁকটা ছিল। তারপরে আমি ওখান থেকে চলে গেলাম মেসে। রানীগুলোর দিকে কয়েকটা ছেলে থাকতো মেসে, এই স্টেশনের কাছে, ওইখানে মেসে থাকলাম কিছুদিন। ওখান থেকে আবার চলে গেলাম কলেজের হোস্টেলে। ওখান থেকে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিলাম। ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়ে পাশ করলাম। ইন্টারমিডিয়েট পাশ করে দিনাজপুর ভাষায় ডিগ্রিতে ভর্তি হলাম, ডিগ্রি কলেজে। তখন সিস্টেম ছিল পরীক্ষা, ইন্টারমিডিয়েট পরীক্ষা 2 ধাপে। প্রথম ধাপে পরীক্ষা দিলে যে কয়টা পাস করলো পাস হয়ে গেল, যে কয়টা ফেল করলে ওইটা আবার পরে পরীক্ষা দিতে হবে, এই সিস্টেম ছিল। ফার্স্ট ইয়ার ইন্টারমিডিয়েট পরীক্ষা দিলাম, পাস করলাম। সেকেন্ড ইয়ার পরীক্ষা দিয়েও পাস করে
চলে আসলাম দিনাজপুর কলেজে, বিয়েতে ভর্তি হলাম। বিয়েতে ভর্তি হওয়ার পরে তারপরে শুরু হলো কি, সেকেন্ড ইয়ার সেকেন্ড ইয়ারে উঠছি, তখন বিয়ে দিবি বাড়ি থেকে বাড়ির থেকে বিয়ে দিবি পড়ালেখার অবস্থায় দিয়ে দিবি। অবশ্যই। হ্যাঁ, মানে একটা ফ্যামিলি খুব দুঃখ করে ধরছে মেয়েটা। এদিকে রাখি তো। ও আচ্ছা, এটা তাহলে মূলত মেয়ের বাড়ি থেকে প্রপোজাল হ্যাঁ, আসছে। proposal। তো যাই হোক, তখন তোর দাদা কিন্তু রাজি ছিল না, ও, কিন্তু বড় দাদা রাজি। আমার দাদা কি পড়ালেখা করাবে? হ্যাঁ। বড় দাদা রাজি। যাই হোক, ওটা হয়নি, বিয়ে আর করি নাই আমি। তোমার কি ইচ্ছা ছিল? তোমার কোনো না, মতামত না। ছিল? আমি খালি বললাম যে আপনার মেয়ে দেখছেন, মানে বিয়ের তারিখটা ঠিক করে দিয়েছে। ও, আচ্ছা। তা আমি বললাম মেয়ে দেখছেন, বলছে মেয়ে দেখি নাই, কিন্তু মেয়ে ভালো, আর ওই গিয়ে তো দেখবো, দেখার পরে পছন্দ হলেই তো বিয়ে। এটা কোনো কথা হলো? যাই হোক, ওই সেই বিয়ে আর হয়নি। তারপরে বিয়ে পরীক্ষা দিলাম। বিয়ে পরীক্ষা দেওয়ার পরে গোবর হাই স্কুলে তখন আমরা স্কুলটা প্রতিষ্ঠা করলাম। আচ্ছা, হ্যাঁ, এই গোবর হাই স্কুল নিয়ে প্রশ্ন আছে। এজব্বার উচ্চ বিদ্যালয়ে কি তোমার চাচা এজব্বার? হ্যাঁ, এটার ইতিহাস হলো, আমি বলি, আমরা কয়েকজন মিলে, আমি বিকম মাস্টার ছিল কবিতা নষ্ট হলে কিছু করা যাবে না। উত্তরপাড়া, তাহলে এখন এই যে নীল চাতাল কবিতা আছে, নষ্ট হলে আবার একটা দোকান আমাদের বানাবো। দক্ষিণ পূর্ব পাশে আর একটা নীল চাতাল আছে না, তৈবুর রহমান, বলো, বিকম, ও, আমি, বলো, বলো। তারপর খয়রাম ধরে একটা ছেলে ছিল, মনে আছে? তারপরে আলাউদ্দিন, কুদ্দুস, পাড়াবাড়ির কুদ্দুস, এই আমরা মিলে উদ্যোগ নিলাম যে একটা গোবরে একটা হাই স্কুল করব। তখন কীভাবে কোথায় করবো, জায়গা কই, কী করি, এইগুলো চিন্তা ভাবনা করে যে প্রাইমারি স্কুলের দক্ষিণ পাশে একটা, ওই যে এখন যেটা মসজিদ, এই মসজিদের ওইভাবে একটা করি, এটা হলো প্রাইমারি স্কুলের জায়গা, ওইখানে ঘর করি। ঘর করলে ম্যাটেরিয়ালগুলো পাবো কোথায়? হ্যাঁ। তো আমি বললাম যে ঠিক আছে, ম্যাটেরিয়ালের মধ্যে চিঠি, চাষি ক্লাব ছিল একটা, এই চাষি ক্লাবটা ভাঙবো। তো এটা ভাঙবে কে, কার সাহস আছে? ওটার তখন সেক্রেটারি হলো তোর দাদা, ও, আচ্ছা। চাষি ক্লাবের। ওই যে কার সাহস আছে ওই ঘর ভাঙা? আমি ভাঙবো, অসুবিধা নেই। টিন, ওই ক্লাবের টিন দিয়ে আমরা স্কুলের ইয়ে করবো, আর বাঁশ আমরা কালেকশন করবো, বাঁশ ভিক্ষাতে গিয়ে গিয়ে আমরা এই 5 জন মিলে আগে বাঁশ কালেকশন শুরু করলাম। বাঁশ কালেকশন করলাম 450 450 বাঁশ কালেকশন করলাম। এত বাঁশ তো লাগবে না, এত বাঁশ আবার বিক্রি করলাম, যেগুলো লাগবে সেগুলো বিক্রি করলাম। বিক্রি করে বাঁশের বেড়া আর উপরে টিন, ওই ক্লাব ভাঙলাম। ক্লাব ভেঙে ফেললাম? হ্যাঁ, ক্লাবটা ভেঙে ফেললাম। ওই সময় তোর দাদা ছিল না বাড়িতে, বুঝছিল। কোথায় গেছিল? হ্যাঁ, ছিল না। আমি ধীরে ভেঙে একেবারে ঘরে স্কুল ধরে চাল লাগাই দিই। পরের দিন যখন আসছে, ওই ক্লাবের আর অন্যান্য লোক সদস্যরা কেউ কেউ কিছু করতে না। জানে যে ওই পাগলা যা বলবার পাগলাই বলবে। তারপরে যখন ভাই পরের দিন আসছে, শুনছে, শুনে পরে এই কে ভাঙছিল ঘরটা? আমি ভাঙছি। কেন ভাঙলি? কী কাজ হয়? ওর কাজ হয় ওর স্কুলে একটা স্কুল নেই, আমরা তো খারাপ কাজ করি না, স্কুল করছি, আপনারা তো করেন নাই, আপনাদের করা উচিত ছিল এতদিন আগে, আপনারা করেন নাই, তো করছি। আর কথা বলেন চুপচাপ। তারপরে স্কুল যাই হোক, ঘর টর তৈরি করে ছাত্র, এই যে কালাম, চেয়ারম্যান
চেয়ারম্যান ওর বড় ভাই আবু আবার লেফটেন্যান্ট কর্নেল, ও ক্লাস সিক্সের প্রথম ছাত্র। এরকম যাই হোক কিছু জোগাড় করলাম। এখন স্কুল তো মঞ্জুরির দরকার। তখন আমরা করলাম কি, তখন ঠাকুরা ছিল সাব ডিভিশনের শিক্ষা অফিসারের কাছে গেলাম, তাকে দাওয়াত করলাম। দাওয়াত করে উনি ডেট দিল যে যাবে, ভিজিটে আসবে। তার আগে আমরা সব ছাত্র যারা শিক্ষক সব করে আমরা প্রোগ্রাম অনুযায়ী নিয়ে আসলেন। আসে উনি প্রথমেই বললো যে এখানে স্কুল হয়নি এতদিনেও, এখানকার লোক কি লেখাপড়া চায় না? বহু আগে এখানে স্কুল হওয়া উচিত ছিল, মানে যোগাযোগটা এত ভালো হয়েছে। উনি এই কমেন্টটা বললেন, এখানে তো বহু আগে স্কুল হওয়া উচিত ছিল, এখানে কি লোক নাই উদ্যোগী হওয়ার মতো? ঠিক আছে, তোমরা এই করো, আবেদন করো, আমি মঞ্জুরির ব্যবস্থা করে দেবো, অসুবিধা নেই। ছাত্র শিক্ষকদের সাথে আলাপ করলো, করে উনি চলে গেল। ওই সময় শিক্ষার্থী ছিল কতগুলো স্কুলে? তখন শুরু দয়া আবার কালকে 68 সাল, তোমার বাবাকে 1968 আচ্ছা 68-এ যখন প্রতিষ্ঠা করলাম। প্রতিষ্ঠা, হ্যাঁ, দেখায় কি করে প্রতিষ্ঠা করলাম। আমি ওখানে শিক্ষক হিসাবে, ওই তৈয়বুর রহমান হলো প্রধান শিক্ষক, আমি সহকারী প্রধান শিক্ষক। এইভাবে সহকারী প্রধান, হ্যাঁ তুমি সহকারী প্রধান হিসেবে হ্যাঁ করলাম। ওখানে করলাম। ওইখানে থেকে 6 মাস যাওয়ার পরে পুলিশে চাকরির ভাড়ে। তখন আমার এক বন্ধু ছিল, রাহিমগুলি বাড়ি, আব্দুল সামাদ, মারা গেল। ব্যাংকে চাকরি করত, আগে চাকরি করতো ইয়েতে, সুগার মিলের চাকরিটা তার চলে যায়। তারপরে সে কিছু বেকার ছিল। ওই একদিন দিনাজপুর থেকে একটা পেপার নিয়ে আসে হাজির 11টার দিন স্কুলে। এই রবি, কিসের মাস্টারি করবো, বাদ দাও। কেন? ওই যে দেখো চাকরি অ্যাডভার্টাইজ করেছে, চলো আবেদন করবা। এটা অগাস্ট মাস, 1968-এর অগাস্টে। আমি ওটা নিয়ে পড়ে দেখলাম 31শে অগাস্ট হলো লাস্ট ডেট আবেদন দেওয়ার। আর ও আমার কাছে গেছে 28 তারিখ, 28শে অগাস্ট, 29, 30, 31, এই 3 দিন আসবে। কয়েকদিন চল দিস, দে একটা ই কর, সুযোগ নেই, চান্স নেই। ওই দিনেই ওর সাথে চলে আসলাম সন্ধ্যার ট্রেনে এসে আমি আগে ফর্মটা নিলাম, পুলিশ অফিস থেকে ফর্ম নিলাম। নেওয়ার পরে দেখলাম যে কী কী জিনিস লাগবে, ওইগুলো ওই দিনেই বাড়ি চলে আসলাম। বাড়ি চলে আসে, ওই তখন তো ছিল সিও ডেভেলপমেন্ট, এই সিও ডেভেলপমেন্টের কাছ থেকে চাকরির সার্টিফিকেট নিতে হবে। আমি ডকুমেন্টটা নষ্ট করতে চাচ্ছি। ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যানের কাছ থেকে নাগরিক সার্টিফিকেট নিতে হবে। এটা কার ঘুরি? এগুলো সব কালেকশন করলাম, করে টুলে ফর্মটা ফিল আপ করে তোমার ছবি চাকরির সার্টিফিকেটটা ধর সিও সাহেবের আমার জানা কিছু নাই, তো আমার দুলাভাই জিজ্ঞাসা করে দুলাভাই ওনাকে বললাম, দুলাভাই আমাকে একটা সার্টিফিকেট আছে, ক্যারেক্টার সার্টিফিকেট। তো উনি গিয়েছিলেন, গিয়ে আমি একটা আবেদন করছিলাম, তো আবেদনটা নিয়ে গেছে। তো উনি এই আবেদনটা দেখেই বলছে এই ছেলের চাকরি হবে। হাতে লেখা খুব সুন্দর, তো সুন্দর করে লিখছিলাম যে এই ছেলের চাকরি। এখনো অনেক সুন্দর, হ্যাঁ এখনো তো অনেক সুন্দর। এখন এখন সুন্দর। তো বলছে এই ছেলের চাকরি হবে। আমার সঙ্গে বাইরে আছে তো। যাই হোক, সব করে 31 তারিখে লাস্ট ডেটে আমি জমা দিলাম। বাড়ির কিন্তু আর কেউ জানে না, আমি কাউকে বলিনি। সার্টিফিকেট জমা দিলাম, ইয়ার আবেদন জমা দিলাম। জমা দিলে আমি ইয়ে পাইলাম, ইন্টারভিউ কার্ড। ইন্টারভিউ কার্ডের
কাঠটা পিয়ন ওই গরিবুল্লাহ পিয়ন ছিল বড় ভাই রাত বড় ভাই তখন খুলে দেখে এই আমাকে না দেয় রবি তুই পুলিশের চাকরি করবি কে বলছে তা আমি শুনছি যে তুই পুলিশের চাকরি করবি না না কিসের পুলিশের চাকরি করবি? তখন লেই যাই দেখি তোর ইন্টারভিউ কার্ড তাহলে দিছি একটা হইলে হবে নাহলে নেই। তো 11ই সেপ্টেম্বর ছিল ইন্টারভিউ দিনাজপুরে। তো গেলাম, এত বন্যা, যাওয়ার কোনো পথ নাই, রেল লাইন ভেঙে গেছে। দিনাজপুর শহর বাহাদুর বাজারে এক মাথা পানি। রেল লাইনটা ভেঙে গেছে, ভাষায় নিয়ে গেছে। রেল লাইন ছাড়া তো তোমার আর যোগাযোগ নেই। তখন আমি 10 তারিখে বাইসাইকেলে রওনা হইলাম উপর থেকে। বাইসাইকেলে আমি দিনাজপুর আসলাম, ওই বীরগঞ্জ হয়ে দিনাজপুর আসলাম। 11 তারিখে সকালবেলা 10টার দিকে পুলিশ অফিসের সামনে গেলাম। দেখি যে 90 জন ক্যান্ডিডেট, 90টা ছেলে। নিবে কয়জন? এটা তো জানি না কয়জন নিবে, এটা জানি না। আর ওখানে প্রাইমারি সিলেকশন হবে, ফাইনাল সিলেকশন না, প্রাইমারি সিলেকশন। যাই হোক, দাঁড়াইলাম, লাইন করে দাঁড়াতে করে দিল। এসপি সাহেব আসলেন। এসপি সাহেব রাজপুত্রের মতো চেহারা। কোথার থেকে জানি ছাড়ছিলাম, ভুলে গেলাম। ছাড়লাম হচ্ছে যে তোমার বড় ভাই বললো যে ইন্টারভিউ কার্ড আমার কাছে, হ্যাঁ হ্যাঁ, চাকরি করতে চাও। তখন না না একেবারে তো গেলাম, ওই দাঁড়াইছি, লাইনে দাঁড়াইছি। এসপি সাহেব আসলেন। আমরা তো একদম এরকম 90 জন লাইন করে দাঁড়াইছি। উনি সামনে দিয়ে হেঁটে যাচ্ছে, আর ওনার হাতে একটা এরকম স্টিক ছিল, এরকম ও হ্যাঁ, উনি রাজপুত্রের মতো দেখতে। হ্যাঁ, সানগ্লাসটা চোখে, ইউনিফর্মটা পরছে, তো এত সুন্দর লাগতেছে। সামনে হেঁটে যাচ্ছে, যাকে ওনার চোখের পছন্দ হচ্ছে এইরকম করতে চাই ডিস্ট্রিক্টটা। তো ওনার সাথে যে অফিসার ছিল, ওখানে বাইর করে আরেকখানে দাঁড় করাচ্ছে এইরকম করে। তো 90 জনের ভিতরে 40 জনকে বাইরে করলো। ওনার দেখে পছন্দ জায়গা হয়েছে, তাদেরকে সিলেক্ট। 40 জনকে দাঁড় করাইলো, আর 50 জনকে। 50 জনকে বলতেছে যে আমার দৃষ্টিতে যে পদের জন্য আমি লোক নিব, তোমরা আনফিট, তোমরা চলে যাও। এই 40 জনকে আমি বাছাই করলাম। এই 40 জনের এখন লিখিত পরীক্ষা হবে। যাই হোক, মাঠের মধ্যে একটা চেয়ার, একটা টেবিল দিয়ে 40 জনকে বসাইলাম, দিয়ে কোশ্চিন দিল। যাই হোক, পরীক্ষা দিলাম। আমার নিয়ম হলো যে আমি ভালো লিখি আর খারাপ লিখি, আমি কিন্তু সুন্দর করে লিখব, যেন এক্সামিনার যিনি, ওনাকে যেন কষ্ট করে পড়তে না হয়। কারণ কষ্ট করে পড়লে আমার মাথায় হলো যে কষ্ট করে পড়লে ভালো লিখলেও কাটে দিবে, এই বেটা কী লিখছে, বিরক্ত হয়ে যাবে। আর যদি ভালো করে লিখি, প্রথম কোশ্চেনের উত্তরটা যদি ভালো পায়, তাইলে বলবে যে না, ছেলেটা ভালো, এর নাম সব পড়বে না, থেকেই নাম্বার দিয়ে দিবে। এটা হলো আমার শিক্ষা। আমি সুন্দর করে একটা চিঠি ছিল, রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড ডিসক্রাইবিং দি রিসেন্ট ফ্লাড ইন দিনাজপুর টাউন। হ্যাঁ, এই একটা চিঠি লিখো। এই চিঠিটা আমি 3 পাতা লিখছিলাম, কারণ আমার এটা তো বাস্তব অভিজ্ঞতা, আমি চোখে দেখছি এই বর্ণনাটা। আমি 3 পাতা লিখছিলাম।
যাই হোক, পরীক্ষা টরীক্ষা দিলাম, দিয়ে বললো যে তোমরা থাকো, রেজাল্ট আজকেই হবে। খাতা দেখে ওই দিনেই রেজাল্ট। 40 জনের ভিতরে 7 জনের নাম বোর্ডে রেজাল্ট শিট। 1 নম্বরে আমার নাম, বাহ। 1 নম্বরে আমার নাম। 2 নম্বরে ছেলেটার নাম হলো শরীফুল ইসলাম, ঈদগাহ বস্তিতে বাড়ি, মারা গেছে। রেজাল্ট হয়ে গেল, বললো যে কালকে হবে ইন্টারভিউ, আগামীকাল বিকালে ইন্টারভিউ হবে। যাই হোক, চলে আসলাম। পরের দিন বিকালবেলা মন্ত্রী গেছে, বন্যার কারণে মন্ত্রী দেখতে গেছে। তো এই মন্ত্রীর পিছনে এসপি ডিসি ঘোরাঘুরি করছে, সবাই দিতে পারে নাই। আমরা অপেক্ষা করতে 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 রাত 9টা বাজলো। 9টার সময় আসে, বললো যে তোমরা 7 জন ডিসি অফিসে যাও, ডিসি অফিসের বারান্দায় অপেক্ষা করো, রাত্রে ইন্টারভিউ হবে। গেলাম, রাত 9টায় শুরু হলো ইন্টারভিউ। আমি 1 নম্বরে ছিলাম। প্রথম আমাকে ডাকলো, গেলাম। তো ডিসি সাহেব আমার খাতাটা উল্টাচ্ছে, দেখতেছে। আমি সালাম দিলাম, বললো সিটাও। সামনে একটা চেয়ার খালি ছিল, আমি বসলাম। 5 মিনিট উনি খাতাটা আগে দেখলেন, দেখার পরে জিজ্ঞাসা করলেন, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম। পুলিশে চাকরি করবেন? হ্যাঁ। চাকরি করার জন্য তো এখন হইলে তো চাকরি করবো, না হলে চাকরি করবো কেমনে? ভাই আমার কাছে ভালো একটা চাকরি আছে, আমি আপনাকে ওই চাকরি দিই। আমি বললাম, কী চাকরি? জেলা কানুনগো অফিসার। কি পুলিশে চাকরি করবেন? জেলা কানুনগো অফিসার, আমার পোস্ট খালি, আমি আপনাকে ওইখানে চাকরি দিই, ওইখানে আসুন। তাহলে শোনেন, আমি এটা শুরু করছি, এটা শেষ দেখবো আগে। এটা যদি হয় ভালো, নাহলে তারপরে আপনাকে চিন্তা করবো। এই ব্যাপার, আমি আগে এটা দেখবো, এটা শেষ দেখার পরে যদি এখানে হয় এখানেই করবো, আর যদি না হয় তাহলে আপনাকে কোনো চিন্তা করবো না। উনি আমাকে বিভিন্নভাবে প্রশ্ন শুরু করলেন এবং 20 মিনিট ধরে প্রশ্ন করলেন আমাকে। 20 মিনিটের মধ্যে শুধু একটা প্রশ্নের উত্তর আমি দিতে পারিনি, তাও চুপচাপ ছিলাম না। আমি বললাম, আমার এটা জানা নাই, তাহলে আমি বলতে পারবো না। এটা আমার জানা নাই, আমি বলতে পারবো না। তখন উনি বললেন, এটাই তোমার উত্তর, তুমি যে বোবার মতো চুপচাপ থাকোনি, এটাই আমরা জানি, যারা আমরা ইন্টারভিউ নেই, আমরা জানি যে যিনি প্রার্থী সব প্রশ্নের উত্তর তার জানার কথা না, কিন্তু সে বোবার মতো থাকে না কোনো কিছু বলে, এটাই আমরা দেখতে চাই। আপনি যে বলছেন যে এটা আমার জানা নাই, আমি বলতে পারবো না, এটাই আমরা উত্তর ধরে নিলাম। তারপরে তখন ইন্টারভিউ করেছিল 3 জন, ডিসি, এসপি আর সিভিল সার্জন, এই 3 জন ছিল। তারপরে ডিসি সাহেব বলছে যে, এসপি সাহেব আমার তো শেষ, আপনি কি কোনো প্রশ্ন করবেন? তো অবশ্যই, আমার লোক, আমি নিব, আমি তো দেখবই। উনি প্রথমেই বললেন, স্পিক ইন ইংলিশ। একদম স্পিক ইন ইংলিশ। তারপর যাই হোক, মানসিকভাবে একটা প্রস্তুতি নিলাম। উনি শুরু বললেন, আমি শর্টকাটে উত্তর দেন, শর্টকাট, ডিটেলসে আমি গেলাম না, শর্টকাট। Can you explain what is called smuggling? Sorry, I can't explain.
ও থ্যাংক ইউ ইউ মে গো। উনি বেশিক্ষণ রাখে নাই আর কি, 6-7টা প্রশ্ন করছিল, ওইটার মধ্যেই শুধু ওইটাই আমি বলতে পারি না, স্পার্লিং সম্পর্কে আমি বর্ণনা করতে পারি নাই। যাই হোক, শেষ হলো ইন্টারভিউ রাত 11টার সময় বললো যে আপনারা অপেক্ষা করেন সবাই, রেজাল্ট এখনই দেওয়া হবে। সব কিছু ইনস্ট্যান্ট হ্যাঁ। হয়ে যাবে, হ্যাঁ? এখনকার মতো ওই রকম নাই, সুযোগ নাই, সাথে সাথে 11টার সময় এই 7 জন ছিলাম আমরা, 7 জনের মধ্যে 2 জন সিলেক্ট করবো। আমি ফার্স্ট, আর শরীফুল ইসলাম যে ছেলেটা ও সেকেন্ড। মানে তোমরা তো রিটার্নে ফার্স্ট সেকেন্ড ছিল, সেকেন্ড, হ্যাঁ। আবার এখানেও ফার্স্ট এখানেও ফার্স্ট হয়ে বাকিগুলাকে বললো যে আপনারা চলে যান। আমি 2 জনকে সিলেক্ট করলাম। এই 2 জন, আমি প্রাইমারি সিলেকশন হলো এটা, ফাইনাল সিলেকশন হবে রাজশাহীতে। কালকে সদর হাসপাতালে যাওয়া তোমরা 2 জন, মেডিকেল চেক আপ হবে। মেডিকেল চেক আপ যদি সিভিল সার্জন তোমাদেরকে ফিট লিখে দেয় তাহলে তোমাদেরকে সিলেকশনটা ফাইনাল হবে, আর আনফিট লিখলে ফাইনাল হবে না। কালকে সকালে 10টার দিকে সদর হাসপাতালে যাওয়া, সিভিল সার্জনের অফিসে। চলে আসলাম, পরের দিন সকালবেলা গেলাম আবার সিভিল সার্জন অফিসে গেলাম। ভদ্রলোক সিভিল সার্জন, ডাক্তার দাঁড়িয়ে, চাপ দাঁড়িয়ে ডাক্তার দাঁড়ালাম। আমি গেলাম, 16 টাকা দেন প্রথমেই, যে 16 টাকা দেন কিসের জন্য? আমি দিয়ে দেবো। কিসের জন্য 16 টাকা দিব? বলে আমার ভিজিট। বলতে আপনার ভিজিট তো সরকার দিবে, আমি দিব কেন? সরকার পাঠাইছে, সরকার দিবে, আপনি সরকারের কাছ থেকে নেবেন, আবার আমার কাছ থেকেও নেবেন। তখন বললো যে চাকরি করার ইচ্ছা আছে, আনফিট লিখে দিব, পরীক্ষা করবো না, লিখে দিব আনফিট। হুমকি? হ্যাঁ, হুমকি দিব, লিখে দিব আনফিট। শুনো, বাপ বহু কষ্ট করে লেখাপড়া শিখেছে, MBBS পাস করছে, টাকা পয়সা খরচ হয়েছে, এগুলো তুলতে হবে, এই যেভাবে বলতে হবে। আমি দেখলাম যে ঝগড়া করা যাবে না, যদি আনফিট লিখেই দেয় তাহলে তো যাবে, 16 টাকা বের করে দিতে হবে। তোমার চেহারায় তোমার অসুস্থ, তুমি এটা বোঝা যায় না, তোমার পরীক্ষা করার দরকার নেই, তুমি ফিট, যাও। তারপরে ওরও ফিট লিখে দিয়ে, যাই হোক, 2 জনের কাছ থেকে 16 টাকা করে নিল। হ্যাঁ, 16 টাকা। ওনার ভিজিটে ছিল 16 টাকা। ভিজিট তখনকার দিনে ভিজিট হলো 16 টাকা। যাই হোক, বললো তোমরা যাও। আমরা চলে আসলাম, আসে রিজার্ভ অফিসে গেলাম, বললো যে ঠিক আছে আমাদেরকে পাঠিয়ে দিবে, সিভিল সার্জন পাঠিয়ে দিবে কাগজ, আমরা তখন তোমাদেরকে চিঠি দিব, যাও। আচ্ছা, এনারা সবাই কি বাঙালি ছিল? হ্যাঁ, পাঠিয়ে দিবে। পাকিস্তানি কেউ ছিল না? না, সবাই বাঙালি। তারপরে বাড়ি চলে আসলাম। এটা সেপ্টেম্বর, অক্টোবরে চিঠি পেলাম, 1 মাস পর চিঠি পেলাম, রাজশাহীতে ইন্টারভিউ। নভেম্বরের 14 তারিখ সম্ভবত মনে হচ্ছে, নভেম্বরের 14 তারিখে হবে ইন্টারভিউ রাজশাহীতে। গেলাম, প্রথমে চিন্তা করলাম যে রাজশাহীতে উঠবো কোথায়। শরীফুল ছেলেরা বলতে দেয়, দোস্ত চিন্তা করার কারণে আমার মামার বাড়ি আছে, সেই শহরে আমার মামার বাড়ি, ওইখানে 2 জন অসুবিধা নেই। তো একটু সাহস করবে, ঠিক আছে, এলাম 2 জন গিয়ে ওর বাড়িতে উঠলো, খুব ভালো বাড়ি, একটা আমাদেরকে ছেড়ে দিল, আমরা থাকলাম
পরের দিন 10টায় আমরা গেলাম অফিসে, ডিআইজি অফিসে। গেলে পরে প্রথমে ডাকলো রাজশাহী থেকে যে ছেলেটা ফার্স্ট তাকে, মফিজুল ইসলাম নাম, মারা গেছে। মারা গেছে মানে সারাদিনের পরে ও ছিল নবাবগঞ্জ থানার ওসি, ওইখানে তাকে মার্ডার করে। তারপরে ডাকলো রংপুরে যে ছেলেটা ফার্স্ট হয়েছিল তাকে। তার নামটা আমার মনে নেই। ও বের হয়ে আসে, বললো যে আমার চাকরি হবে না, আমার চাকরি হবে না, আমি চলে গেলাম, ঢাকায় চলে যাচ্ছি। ঢাকা আর্মিতে আবার তার ইন্টারভিউ আছে, ISS ঢাকায় চলে গেল, অপেক্ষা করলো না। তারপরে ডাকলো আমার 3 নম্বরে আমার ডাক করলো, আমি গেলাম। কিন্তু আমার একটা মানে দুর্বলতা যে আমি ওখানে ঢুকেই আমি খাবার শুরু করলাম এইরকম করে, ভয়ে। এটা বুঝলাম না যে এরকম হঠাৎ হয়ে গেল। ইন্টারভিউ ছিল ডিআইজি, রাজশাহীর এসপি, আর আমার দিনাজপুর এসপি। দিনাজপুর এসপি বুঝলে কেন তুমি এরকম করতেছো কেন? স্যার আমি বুঝতে পারতেছি না, আমি বুঝতে পারতেছি না। ঠিক আছে, বাইরে যাও, বাইরে যাও, বাইরে যাও। তারপরে 11 জনের 12 জনের ইন্টারভিউ দিল। 12 জনের ইন্টারভিউ নেওয়ার পরে বললো আজকে আর হবে না, আগামীকাল আবার। আমরা ছিলাম 34 জন, রংপুর, রাজশাহী, বগুড়া, পাবনা, দিনাজপুর, এই 5 জেলার ছিলাম আমরা 34 জন, নিবে 9 জন। ওইখানেই জানলাম যে 9 জনকে আগে নিবে। তারপরে পরের দিন আবার গেলাম, গিয়ে আবার আমাকে ডাকছে। প্রথমেই গেছি, আবার খাবার শুরু করছে, আবার বাইর করে দিয়েছে। মানে এই লোকটা মারা গেছে, আল্লাহ তার ভালো করুক, ও না থাকলে আমার চাকরি হতো না। আমার জন্য ফাইট করছে, দিয়ে দিয়েছে। আমি তো তাকে চিনি, আমি তো ওখানে দেখছি তার রিটেন পরীক্ষা দিচ্ছি, তার ভাইবা দিচ্ছি। এখানে কেন এরকম হতেই পারে? আমি 2টা ছেলেকে পাঠাইছি, আমার 2টা ছেলেকেই নিতে হবে, একজন তো বাদ দেওয়া হবে না। এইভাবে দিয়ে দিচ্ছি, ফাইট করছি। এবং দিয়ে দিচ্ছে, বাধ্য হয়েছে আমাদের 2 জন ডিসপ্লে। তো 3 দিন হলো ইন্টারভিউ। 3 দিন, থার্ড ডেতে আমাকে আর জিজ্ঞাসা না করে, মানে এই আমাকে বাদ দিতে চাইছিল প্রথম দিনই, কিন্তু ওই এসপির জন্য পারে নাই। সেকেন্ড ডেও তো পারে নাই। থার্ড ডেতে আর তেমন কিছু প্রশ্ন করে নাই। তারপরে খালি বলতে তোমার সার্টিফিকেটগুলো কোথায়, হোয়ার ইজ ইয়োর সার্টিফিকেট? দিস ইজ মাই সার্টিফিকেট, দিস ইজ ইন্টারমিডিয়েট সার্টিফিকেট, হোয়ার ইজ ইয়োর ম্যাট্রিক সার্টিফিকেট? দিস ইজ মাই ম্যাট্রিক সার্টিফিকেট। নো, এইরকম বলছে, নো, ইয়েস, দিস ইজ মাই সার্টিফিকেট। থার্ড টাইমে বলছি তখন ইয়া ইয়া ইউ মে গো। এই তারপরে যাই হোক, রেজাল্ট হলো। 3 দিন ইন্টারভিউ হওয়ার পর 4th দিনের দিন রেজাল্ট হলো। 9 জনের নাম। 9 জনের নামের মধ্যে 1 নম্বর হলো দিনাজপুরের ছেলেটা, শফিকুল ইসলাম। ও 1 নম্বর। ওর কি প্রথম দিনে ভাইবা হয়েছিল? হ্যাঁ, প্রথম দিন হয়নি। হ্যাঁ, প্রথম দিন হয়েছিল। সেকেন্ড ছিল তো, সেকেন্ডগুলো মানে প্রথম যারা হয়েছিল তাদের সেকেন্ড যারা হয়েছিল এরকম করে প্রথম দিনে হয়েছিল। তো
ওকে প্রথম দিনই খালি জিজ্ঞাসা করি হোয়ার ইজ মালয়েশিয়া, হোয়ার ইজ সাইবেরিয়া। হ্যাঁ, একজন জিজ্ঞাসা করছে হোয়ার ইজ মালয়েশিয়া, সাথে সাথে আরেকজন জিজ্ঞাসা হোয়ার ইজ সাইবেরিয়া। এখন কোনটার উত্তর দিবে সে সাথে সাথে বলছে আই ওয়াজ নট এ স্টুডেন্ট অফ জিওগ্রাফি।